আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। এই শোনো তোমাকে আলহামদুলিল্লাহ ম্যাম। প্রথমে যে মেসেজটা হলো তোমরা সবাই গুগল ক্লাসরুমে জয়েন করো তো। গুগল ক্লাসরুমে কেন সবাই জয়েন করো নাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছো? গুগল জি মিস, ভালো আছি। ক্লাসরুমে সবাই ইফেক্টিভ হবে, ঠিক আছে? আজকে থেকে মনে থাকে যেন। এখন অ্যাসাইনমেন্ট দিব, এখানে অনেক কিছু দিব, ঠিক আছে? ওটা এখন অ্যাক্টিভ থাকবে সব সময়। ম্যাম, গুগল ক্লাসরুমের কোডটা আরেকবার দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দিচ্ছি। আচ্ছা, আমি একটু পরে দিচ্ছি চ্যাট বক্সে, হ্যাঁ শামসুজ্জামান। সবাই জয়েন করে নি, কারণ হলো অনেকেই জানে না তো। হ্যাঁ, মাঝামাঝিতে দিয়ে দিব, তাহলে তোমাদের জন্য বেটার হবে। আমরা গত ক্লাসে কিন্তু কোশ্চেন সলভ করেছিলাম, আর হলো একটা শুরু করেছিলাম। আমরা কি শুরু করেছিলাম? আমরা গত ক্লাসে শুরু করেছিলাম হার্টবিটের যে মায়োজনিক নিয়ন্ত্রণ এবং যে উদ্দীপনা পরিবহন আছে, এটার সঙ্গে জড়িত যে টিস্যুগুলো, সেই টিস্যুগুলোর নাম আমরা জেনেছিলাম যে এভিএন, এসএন, বান্ডল অফ হিজ। আমরা এগুলো নামগুলো শুধু জেনেছিলাম, এবং পার্কিজি তন্তু, ঠিক কিনা? আমরা এটাই জেনেছিলাম। আমরা সবাই সামনে বায়োলজি সেকেন্ড পেপার বইটা রাখি, সবাই বায়োলজি সেকেন্ড পেপার বইটা রাখি। বায়োলজি সেকেন্ড পেপার বইটা আমরা সবাই সামনে রাখি। তাহলে আমরা আমাদের যে হার্টবিটের যে মায়োজনিক নিয়ন্ত্রণ আছে, এই মায়োজনিক নিয়ন্ত্রণের যে টিস্যুগুলো আছে, যে সংযোগী টিস্যু ছিল 4 ধরনের, আমরা এই সংযোগী টিস্যুর নামগুলো জেনেছিলাম। সেই সংযোগী টিস্যুর নাম কি কি? তাহলে আমরা হার্টবিটের যে মায়োজনিক টিস্যু নিয়ন্ত্রণ যে আছে, নিয়ন্ত্রণের 4টা যে টিস্যু আছে, সেই টিস্যুগুলোর নাম আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। 1 নাম্বার ছিল এসএএন, নাম্বার 2 আমরা জেনেছিলাম কি? এভিএন, এভিএন। নাম্বার 3 আমরা জেনেছিলাম কি? বান্ডল অফ হিজ। নাম্বার 4 আমাদের কি ছিল? পার্কিজি তন্তু। তাহলে আমরা কি কি জেনেছি? যে বান্ডেল অফ হিজ, তারপরে পার্কিজি তন্তু আমরা, এবং সাইনোঅ্যাট্রিয়াল নট, এভিএন। এই 4টা আমরা গত ক্লাসে নাম জেনেছিলাম, মনে আছে আমাদের? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ। এখন আমরা এটার তো আসলে শুধু নাম জেনেছিলাম, নাকি পড়েছিলাম? পড়ি নাই। পড়েছি কি? নো ম্যাম, বাট আমি পড়েছি। না, আমরা শুধু নাম পড়েছি। আমরা জানি যে আমাদের কি আছে, আমাদের যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ আছে, তাই না? আমরা জানি যে সেই 4টা প্রকোষ্ঠ কি কি? ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকল। এই যে আমাদের যে হলো 4টা যে উম, আমাদের যে হৃৎপিণ্ডের যে প্রাচীর আছে 4টা, হ্যাঁ, সরি, প্রকোষ্ঠ আছে 4টা। তাহলে আমরা 4টা প্রকোষ্ঠের নাম আমরা আবার মনে করি। আমাদের কি কি? ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকল।
আমরা জানি যে আমাদের প্রত্যেকটা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেলে কি আছে? অবশ্যই প্রাচীর আছে, তাই না? আমাদের এই যে আমরা যখন এই যে এসএএল এর ফুল ফর্ম যেন কি বাবা আমি ভুলে গেছি। কেউ বলো তো আমাকে? এসএএন এর ফুল ফর্ম কি? সাইনোঅ্যাট্রিয়াল নোড। সাইনোঅ্যাট্রিয়াল নোড। তাহলে আমাদের যে এই যে সাইনোঅ্যাট্রিয়াল যে নোড আছে, এই সাইনোঅ্যাট্রিয়াল নোড এটা আমাদের যে ডান অ্যাট্রিয়াম আছে। আমরা যখন হৃৎপিণ্ডটা সাপোজ কিছুটা এরকম, তাই না? আমরা এটা আমি এমনিতে একটু আঁকাচ্ছি, কারণ হলো একটু দরকার আছে। এটা আমরা জানি যে এখানে উপরে কোনটা অ্যাট্রিয়াম কোনটা ভেন্ট্রিকাল এটা কিন্তু আমাদের জানা আছে। জানা আছে কিনা বলো? কোনটা অ্যাট্রিয়াম কোনটা ভেন্ট্রিকাল? হুম। তাহলে আমরা জানি যে হলো আমাদের এইগুলো হলো এটা হলো ভেন্ট্রিকাল আর এগুলো কি অ্যাট্রিয়াম। তো আমরা জানি যে এদের যে সংযোগী স্থল আছে বা আচ্ছা, সংযোগী টিস্যুটা আগে আঁকাই নিই, তাহলে তোমাদের জন্য বেটার হবে, বুঝতে ইজি হবে। এটা সাধারণত আমাদের ডান অ্যাট্রিয়ামের যে প্রাচীর আছে এই প্রাচীরের যে সংযোগী যে টিস্যুটা এটা সাধারণত এই টিস্যুটা আর কি। হ্যাঁ, তো যাই হোক আমরা আগে ছবিটা আঁকা নিই, তাহলে তোমাদের খুব ভালো হবে। আমি যে ছবিটা আঁকাবো আমি বেশ ইজি করে ছবিটা আঁকাবো, কারণ তোমাদের ছবিটা কালার করে দেওয়া আছে। তোমরা সবাই একটু পেন্সিল নিয়ে নাও। সবাই আমরা কি করব? পেন্সিল নিয়ে নেব। হ্যাঁ, আমরা আগে এরকম দিয়ে নিব এবং এরপরে আমাদের কি করতে হবে? ডাবল করে দিতে হবে, তাই না? আমরা যে ডাবল করে দিব তার আগে ম্যাম কিভাবে ড্র করতে তোমরা একটু খেয়াল করো। তোমরা ম্যামের সঙ্গে সবাই ফিগার ড্র করো, না হলেও তোমরা কিন্তু ফিগারটা পারবে না। সবাই ফিগার ড্র করো। হ্যাঁ, তোমরা যদি ড্র না করো তাহলে কিন্তু কোনো লাভ হবে না। ম্যাম করে দিলে কোনো লাভ হবে না।
এ পর্যন্ত হয়েছে সবার? এ পর্যন্ত হয়েছে বাবা? আমাদের এ পর্যন্ত হয়েছে? ইয়েস ম্যাম। ওকে। এ পর্যন্ত আমাদের সবার ফিনিশ। হুম, সবার হয়েছে? এটা একটু বোল্ড করে দিতে হবে, কারণ এটা হলো কার্টুন চিত্র। ঠিক আছে, এটা একটু কি করতে হবে, একটু বোল্ড করে যাবে। এটা এটা একটু বোল্ড করে আসবে। তাহলে আমাদের মোটামুটি কিছুটা স্ট্রাকচারটা হয়ে গেছে, আর একটু বাকি। এখানে একটা ভ্যাগাস নার্ভ থাকবে, আমাদের দেখাতে হবে। আমরা অ্যারো গুলো দিব। আমরা অ্যারো গুলো দিয়ে নিলাম। এখন এই পাশ থেকে এই যে একটা এদিকে অ্যারো হবে, এদিকে অ্যারো, এটা এদিকে আসবে, এখান থেকে এদিকে যাবে। এইদিকে যখন যাবে এর মাঝখান থেকে একটা, দুইটা যাবে। এখানে জায়গা একেবারে ইয়ে হয়ে গেছে, মার্কারের কারণে লেগে যায়। মার্কারের মাথাটা তো মোটা। এখানে একটা
দুইটারও আসবে। এরপর এখান থেকে আরেকবার বেরিয়ে যাবে। এরপর পার্কিং দিতে হলে এখানে একটা arrow থাকবে। এখান থেকে তারা এদিকে যাবে। এটা আমাদের হয়ে গেছে। এটা সরি, এই যে এইটাতে আমাদের এই arrow গুলো দিতে হবে। তাহলে আমাদের পার্কিং যে তন্তু যে চারটা যে সংযোগী টিস্যু আছে, আমরা এই সংযোগী টিস্যুগুলো তাহলে আমরা সেই সংযোগী টিস্যুগুলো দেখব। তাহলে আমাদের চিত্র নাম কি? আমরা লিখি চিত্র সংযোগী টিস্যু। চিত্রকে সংযোগী টিস্যু। এখন আমি যে কাজটা করেছি, যা দেখো আমার কিন্তু আজকে রাইট সাইডে জায়গা নেই বোর্ডে, তাই না? ম্যাম এক সাইডে ফিগারটা ড্র করেছে, রাইট সাইডে জায়গা খুবই জায়গা নেই। তাহলে আমাকে কোন সাইডে লেবেলিং করতে হবে? আমি যে সাইডে লেবেলিং করব, তোমরা সে সাইডে কখনোই লেবেল করতে পারবে না। ঠিক আছে? আমি ম্যাম আমি করতে পারবো, কিন্তু তোমরা করতে পারবে না। তোমাদের কোন সাইডে লেবেল করতে হবে বলো? তোমরা ছবিটার যে নাম লিখবে, চিহ্নিত করবে, কোন সাইডে চিহ্নিত করবে? হ্যাঁ, অবশ্যই ডান সাইডে। তোমরা কখনোই বাম সাইডে করবে না। আমি ম্যাম এজন্যই করছি। তাহলে আমরা ফার্স্ট এখানে দেখো, আমরা গোল যে স্পটটা দেখতে পাচ্ছি, এটার নাম হলো, আমি যতক্ষণ এই পাশে করি ভ্যাগাস স্নায়ু। ভ্যাগাস স্নায়ু। ভ্যাগাস স্নায়ু। এখন আমরা এরপরে আছে হলো আমাদের ভ্যাগাস স্নায়ুর পরে যে স্নায়ুটা, এই যে দেখো মাথা বের করে আছে, এই যে, হ্যাঁ, শিং, গরু শিংয়ের মতো, ঠিক না? গরু শিংয়ের মতো যেটা, এটা হলো আমাদের সিম্প্যাথেটিক স্নায়ু। সরি, প্রথমেই করেছি। এটা হলো, দেখো এখানে দুটো আছে, আমার একটু ভুল হয়েছে। ভ্যাগাস স্নায়ু হবে হলো এই যে এই স্নায়ুটা, এই স্নায়ুটা হলো ভ্যাগাস স্নায়ু। এই স্নায়ুটা কি? ভ্যাগাস স্নায়ু। এখানে দেখো দুটো মাথা, এখানে দুটো শিং, একটা একটা দুইটা। পরেরটা হলো সিম্প্যাথেটিক স্নায়ু। সিম্প্যাথেটিক স্নায়ু। সিম্প্যাথেটিক প্যাথেটিক স্নায়ু। এই যে গোলটা যে দেখতে পাচ্ছ, এটা হলো সাইনোঅ্যাট্রিয়াল নোড। এর নাম কি? সাইনোঅ্যাট্রিয়াল নোড। তাহলে এর নাম হলো সাইনোঅ্যাট্রিয়াল নোড। তাহলে সাইনোঅ্যাট্রিয়াল নোড, আমরা এটার নাম জানলাম। এখন দেখো অ্যারো গুলো দেওয়া আছে, এই অ্যারো গুলো কি? দেখো তো এটা কিসের মতো? নদীর পানির কখনো ঢেউ দেখেছো? হ্যাঁ, ঢেউ দেখেছো কখনো? Yes, ঢেউগুলো ma'am. কি এরকম? ঢেউগুলো কি এরকম হয়? হ্যাঁ, অবশ্যই নদীর পানির ঢেউ এই যে এরকম করে ঢেউ আসে, তাই না? তাহলে এগুলো হলো আমাদের তার ঢেউ, স্নায়ু উদ্দীপনার ঢেউ। আমাদের এই ঢেউটার নাম হলো স্নায়ু 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 উদ্দীপনার উদ্দীপনা ঢেউ। তাহলে স্নায়ু উদ্দীপনা ঢেউ, এই ঢেউগুলোকে বলা হয়। এখন আমরা যে এটা হলো আমাদের এই জায়গাটার নাম কি? আমরা জানি যে এটা হলো অ্যাট্রিয়াম। তাহলে এটা অবশ্যই বাম অ্যাট্রিয়াম, বাম পাশে বাম অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম।
এরপর এই যে গোল দাগটা যে আমরা দেখতে পাচ্ছি এর নাম কি? এর নাম হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এর নাম কি? অ্যাট্রিও, আমি এই পাশে দিচ্ছি এখন, কিন্তু তোমরা কখনোই বথ সাইডে করবে না, লেবেল করবে না। এর নাম কি? অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এরপর এই যে দেখো এর কিন্তু দুইটা মাথা। হ্যাঁ, এই যে এখানে এসে একটা বেরিয়ে গেছে এদিকে দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এখানে চলে গেছে, আবার এখান থেকে এইভাবে এই পর্যন্ত চলে গেছে। এটা হলো বান্ডল অফ হিজ। এর নাম কি? বান্ডল অফ হিজ। বান্ডল অফ হিজ। আমরা একটা সংযোগী টিস্যুর নাম জেনে গেছি, বান্ডল অফ হিজ। এরপর আছে হলো, আমরা একটা না দুটো জেনে গেছি, কারণ হলো আমরা সাইনোঅ্যাট্রিয়াল নোড SAN জেনে গেছি। কোথায় আমাদের সাইনোঅ্যাট্রিয়াল নোড? এটা কি? SAN, তাই না? আর অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডটা কি? AVN। আমরা এটা জেনে গেছি, বান্ডল অফ হিজ। এখন আমরা যেটা জানবো সেটা হলো পার্কিনজি তন্তু। এই যে এখানে দেখো এইদিকে একটা অংশ চলে গেছে, এদিকে একটা অংশ চলে গেছে, এই অংশটাকে বলা হচ্ছে পার্কিনজি তন্তু। আছে এই পাশে দিয়ে দিই তাহলে সুবিধা হবে। এই অংশটার নাম হলো পার্কিনজি তন্তু, পার্কিনজি তন্তু। তন্তু, হ্যাঁ। এরপরে তোমরা আরেকটা জিনিস লেবেল করবা, এটা আমরা জানি যে এটা কি, এই জায়গাটার নাম কি? ডান কি? ডান ভেন্ট্রিকল। এই জায়গাটার নাম কি? ডান ভেন্ট্রিকল। লিখে দিই, ডান ভেন্ট্রিকল। ডান ভেন্ট্রিকল। তাহলে আমরা যে চার ধরনের সংযোগী টিস্যু আমরা পেয়ে গেছি। আমরা প্রথম যে সংযোগী টিস্যু 1 নাম্বার এখানে SAN, 2 নাম্বার এখানে AVN, 3 নাম্বার কি জানি আমরা? 3 নাম্বার হলো বান্ডল অফ হিজ। এই যে বান্ডল অফ হিজ 3, এরপর পার্কিনজি তন্তু 4। তাহলে এই চারটা টিস্যু আমরা পেয়ে গেছি। এখন আমরা বর্ণনা জানবো কিভাবে। দেখো, এটা সাধারণত আমাদের যে ডান অ্যাট্রিয়ামের যে প্রাচীর আছে, হ্যাঁ, আমরা জানি যে এটা হলো বাম অ্যাট্রিয়াম। তাহলে এটা কি? এই জায়গাটা কি? ডান অ্যাট্রিয়াম অবশ্যই। এটা কি? আমাদের এই জায়গাটা হলো ডান অ্যাট্রিয়াম। ডান অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম দুটো উল্লেখ করতে হবে এমন কোনো কথা নাই। লেবেল করার সময় একটা অ্যাট্রিয়াম উল্লেখ করলেও তোমাদের হবে, ঠিক আছে? সেজন্য আমি কিন্তু প্রথমে একটাই উল্লেখ করেছিলাম, কিন্তু এখন বর্ণনা লেখা পড়ানোর জন্য সুবিধার্থে আমি লিখলাম। তাহলে আমাদের যে ডান অ্যাট্রিয়াম, এই যে এটা হলো ডান অ্যাট্রিয়াম। এই ডান অ্যাট্রিয়ামের যে প্রাচীর, আমরা জানি যে এটা হলো ডান অ্যাট্রিয়ামের প্রাচীর। এই ডান অ্যাট্রিয়ামের প্রাচীর এবং সুপিরিয়র ভেনা কাভা আছে। আমরা যখন দেখেছিলাম যে ভাট করেছিলাম তখন দেখছিলাম সুপিরিয়র ভেনা কাভা। এই ছিদ্রের সংযোগস্থলে অবস্থিত এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে কিছু স্নায়ুতন্ত্র সহ অল্প সংখ্যক তন্ত্র নিয়ে গঠিত। কে? সেটা হলো সাইনোঅ্যাট্রিয়াল নোড। আর আমাদের যে সাইনোঅ্যাট্রিয়াল নোড আছে, এই সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে কিন্তু এখানে অ্যাকশন পটেনশিয়াল যেটাকে বলা হয়, এখান থেকে সৃষ্টি একটা অ্যাকশন পটেনশিয়াল, একটা সিগন্যাল পাওয়া যায়, ইলেকট্রিক্যাল সিগন্যাল। এই ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে আমাদের হার্টবিট শুরু হয়। তাহলে এই ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে আমাদের কি হয়? হার্টবিট শুরু হয়। সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা কোথা থেকে আসে? ইলেকট্রিক্যাল সিগন্যালটা আসে হলো আমাদের যে সাইনোঅ্যাট্রিয়াল নোড আছে, এই সাইনোঅ্যাট্রিয়া থেকে সৃষ্ট অ্যাকশন পটেনশিয়াল। তাহলে আমরা দেখলাম যে সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে এক ধরনের ইলেকট্রিক্যাল সিগন্যাল শুরু হয়। সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটার নাম কি? অ্যাকশন পটেনশিয়াল। এই অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে আমাদের কি শুরু হয়? হার্টবিট শুরু হয়। এবং এই যে হার্টবিট যে শুরু হলো, এই অ্যাকশনটা যখন আমাদের এই অ্যাকশন পটেনশিয়ালটা যখন পড়ে যায়, চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তখন স্নায়ু উদ্দীপনার অনুরূপ ছোট একটা কি ছোট তরঙ্গ হৃৎপিণ্ডির দিকে অতিক্রম করে। কোথায় অতিক্রম করে? হৃৎপিণ্ডির দিকে অতিক্রান্ত হয়।
তাহলে এবং এই অ্যাটমের প্রাচীরে তখন কি হয়, সেটা যখন ছড়িয়ে যায়, এটা যখন অ্যাটমের এই যে অ্যাটমের প্রাচীরে যখন আমরা জানি যে এটা হলো অ্যাটমের প্রাচীর, এই অ্যাটমের প্রাচীরে যখন ইলেকট্রিক সিগন্যালটা ছড়িয়ে যায়, ছড়িয়ে যাওয়ার ফলে তখন অ্যাটমটা কি ঘটে, সংকোচন ঘটে। সংকোচন ঘটে মানে কি এরকম হয়ে যায়, তাহলে তখন অ্যাটমের সংযোগ ঘটে। এবং এই তাহলে আমরা এই যে স্পাইনাল অ্যাট্রিয়াল যে নোড আছে এটাকে বলা হয় হলো পেসমেকার। আমরা অনেক সময় শুনি যে কি হয়েছে, তার বুকে পেসমেকার বসাইতে হবে। তো আমরা নিজেরাও জানি না যে পেসমেকারটা কি। এই যে আমাদের যে স্পাইনাল অ্যাট্রিয়াল যে নোড আছে এসএএন, এটাকে বলা হয় কি পেসমেকার। এমসিকিউ প্রশ্ন আসে, লেভেল ইয়ে করে রাখো, আন্ডারলাইন করে রাখো। কারণ এখান থেকে কি হয়, এই যে আমাদের এই যে ঢেউগুলো আমরা এখানে দিয়েছি, এই ঢেউগুলোকে কি বলেছি, স্নায়ু উদ্দীপনার ঢেউ। এই যে স্নায়ু যে উত্তেজনার যে ঢেউগুলো, এটা সাধারণত এই স্পাইনাল অ্যাট্রিয়াল নোড থেকে সৃষ্টি হয়। কোথা থেকে সৃষ্টি হয়, এই যে এই জায়গাটা থেকে। দেখো এই জায়গাটা থেকে কিন্তু আমি ঢেউগুলো দিয়েছি। তাহলে এখান থেকে কি সৃষ্টি হয়, আমাদের পর্ব উত্তেজনা তরঙ্গ সৃষ্টির উদ্দীপক হিসেবে এটা কি করে, কাজ করে। তাহলে এসএএন বা স্পাইনাল অ্যাট্রিয়াল নোড আমরা বুঝেছি। Yes, ma'am. ওকে, Yes, এরপরে ma'am. আসবে হলো আমাদের এসএএন এর পরে আমরা এক নম্বরে জানলাম হলো কি এস এ এন, দুই নম্বরে আছে কি এভিএন। এখন আমরা জানবো এভিএন। এভিএম এর ফুল ফর্ম কি বলো তো, এভিএম এর ফুল ফর্ম কি, এভিএম এর ফুল ফর্ম কি? Atrioventricular node. তাহলে এভিএন এর ফুল ফর্ম হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। তাহলে এভিএন এর ফুল ফর্ম হলো কি অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। তাহলে আমরা যে অ্যাট্রিও যে ভেন্ট্রিকুলার নোড আছে, এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এটাও আমাদের যে ডান অ্যাট্রিয়াম আছে, এই যে আমাদের ডান যে অ্যাট্রিয়াম আছে, দেখো আমরা কোথায় লেবেল করেছি, এই যে এখানে, এটাও কিন্তু কোথায়, ডান অ্যাট্রিয়ামে। এই যে এটাই হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে, ক্লিয়ার? তাহলে এটা কোথায়, ডান অ্যাট্রিয়ামে না? আমরা জানি যে এটা কি, এই জায়গাটার নাম কি, ডান অ্যাট্রিয়াম, আর এটা কি বাম অ্যাট্রিয়াম, তাই না? এটা আমরা জানি। তো এই যে ডান অ্যাট্রিয়ামে, ডান অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার প্রাচীর অবস্থিত, দেখো এটা কিন্তু এই যে, দেখো এটা কিন্তু এই যে প্রাচীর, এটা কি প্রাচীর না? দেখো তো এটা প্রাচীর না, এটা প্রাচীর। আবার এখানে দেখো এটা কিন্তু ভেন্ট্রিকল, তাই না? আমরা জানি যে এটা হলো অ্যাট্রিয়াম আর এটা কি ভেন্ট্রিকল, এটা কি ভেন্ট্রিকল। দেখো এই ভেন্ট্রিকলের প্রাচীর, হ্যাঁ ভেন্ট্রিকলের প্রাচীরও এখানে গেছে। তাহলে এই ডান অ্যাট্রিয়াম এবং যে ডান ভেন্ট্রিকল আছে, এই ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের প্রাচীরে এটা কি করে অবস্থান করে। তাহলে এটার গঠন এই কে অবস্থান করে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে নোড আছে, এটা হলো আমাদের যে ডান অ্যাট্রিয়ামের প্রাচীর, এবং আমাদের যে ডান ভেন্ট্রিকল আছে, এই ডান ভেন্ট্রিকলের প্রাচীরে কি অবস্থান করছে, এভিএন, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এবং এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের যে গঠন বৈশিষ্ট্য, এটা সাধারণত আমাদের এসএএন এর মতো। এসএএন কি, এসএএনটা আমরা কি বললাম, সাইনো অ্যাট্রিয়াল নোডের মতো। এবং এই যে এভিএন, এটাকে সাধারণত এই টিস্যুটাকে বলা হয় এভি ব্যান্ডল নামক একটা, তারা সবসময় পেশিতন্তু গুচ্ছের সাথে যুক্ত থাকে। কিসের সাথে যুক্ত থাকে, এভি ব্যান্ডেল বান্ডেল নামক। আর এই যে সাইনো অ্যাট্রিয়াল যে নোড আছে, এই নোড থেকে আমরা এই যে এখানে আমরা দেখলাম যে এটা হলো সাইনোঅ্যাট্রিয়াল নোড, তাই না? এই সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে যখন এই এভিএনএ, হ্যাঁ এভিএনএ উদ্দীপনা পরিবহনে সময় লাগে মাত্র কত সেকেন্ড জানো, 0.3 সেকেন্ড। তাহলে আমরা দেখলাম যে খুবই কম সময় লাগে। আর এই যে এভিএনএ যে উদ্দীপনা, এটা সাধারণত দেখা যায় যে 0.9 সেকেন্ড কি করে দেরি করে। তখন একে বলা হয় কি এভি নডাল ডিলে। যখন এটা দেরি করে তখন তাকে বলা হয় এভি নডাল ডিলে। এক্সামে আসে যে এভি নডাল ডিলে কি। তাহলে এভি নডাল ডিলেটা আমরা জানি যে সাধারণত সময় লাগবে কত, এই সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে বা এসএএন থেকে সংকেত পাঠাতে এখানে সময় লাগবে হলো 0.3 সেকেন্ড। কিন্তু এটা যখন দেরি করে, যখন সময় 0.9 সেকেন্ড লাগে, তখন এটাকে বলা হচ্ছে এভি নডাল ডিলে।
আর এই যে এভিএন থেকে যখন এভি বান্ডেলের মাধ্যমে উদ্দীপনা ভেন্ট্রিকুলার পেশিতে পৌঁছায় তখন সময় লাগে কত 0.04 সেকেন্ড। আর এই যে সাইনোঅ্যাক্টিয়াল যে নোড আছে এই সাইনোঅ্যাক্টিয়াল নোড থেকে যখন উদ্দীপনাটা তৈরি হবে, তৈরি হওয়ার পর যখন ভেন্ট্রিকেলে আসবে, এখান থেকে যখন উদ্দীপনাটা তৈরি হবে, তৈরি হয়ে তো সেই দিকে তারপরে এখানে ভেন্ট্রিকেলে আসবে। কারণ এই জায়গাটা কি, এটা হলো ভেন্ট্রিকেল। সে যখন ভেন্ট্রিকেলে আসবে, এই ভেন্ট্রিকেলে পৌঁছাতে তার সময় অনেক লাগে, কারণ দেখো এখানে রাস্তা অনেক দূর। এখানে সাইনোঅ্যাক্টিয়াল নোড থেকে সংকেতটা এখান থেকে ঘুরে 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 সে এখানে আসবে, এসে তারপরে সে কোথায় আসছে, ভেন্ট্রিকেল আসছে। তাহলে জায়গাটা অনেক দূর না, এই জন্য সময় বেশি লাগে। কত সেকেন্ড সময় লাগে? 16 সেকেন্ড সময় লাগে। তাহলে এর ফলে ভেন্ট্রিকুলার সিস্টল শুরু করবে, অ্যাট্রিয়ামের সিস্টল সম্পূর্ণ হয়। তাহলে আমরা দেখছি যে ভেন্ট্রিকুলার সিস্টল শুরু করবে, কার সিস্টল শুরু হয়? অ্যাট্রিয়ামের। সিস্টল কি কেউ বলতে পারো? আর সিস্টল কি বলো কেউ? হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টল বলে আর প্রসারণকে ডায়াস্টল। ভেরি গুড। তাহলে এখানে সংকোচন আর প্রসারণ না লিখে এখানে সিস্টল এবং ডায়াস্টল লেখা হয়েছে। তাহলে আমরা এসএন এবং এভিএন এ দুটো ক্লিয়ার বুঝেছি? এই দুটো ক্লিয়ার বুঝেছি Yes. মহিউদ্দিন? Yes, miss. ইয়েস ওকে। এরপরে আমাদের কি আছে, আমরা এ দুটোর পরে আমাদের আছে হলো বান্ডল অফ হিট। বান্ডল অফ হিট, এই যে দেখো এখানে আমরা নাম্বার 3 তে আমরা দিয়েছি বান্ডল অফ হিট। বান্ডল অফ হিট, বান্ডল অফ হিজে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের এই যে বান্ডল অফ হিজটা আছে এটা আসলে হৃৎপিণ্ডের একটা বিশেষ টিস্যু বলা হয় হলো এভি কে। এভি কে কি বলা হয়? একটা বিশেষ টিস্যু। এই এই সরি, এই বান্ডল অফ হিজটা একটা বিশেষ ধরনের টিস্যু। এটা সাধারণত আমাদের যে এভি নোড আছে এই নোড থেকে উৎপন্ন হয়। আর এই এভি নোডটা আমরা কোথায় পাই? এভিএন এ। এভিএন এ। তাহলে আমাদের বান্ডল অফ হিজটা একটা হৃৎপিণ্ডের বিশেষ ধরনের টিস্যু এবং এই টিস্যুটা সাধারণত এভি নোড থেকে কি হয়? উৎপন্ন হয়। এবং আমাদের যে যে ভেন্ট্রিকুলার প্রাচীর আছে, ভেন্ট্রিকুলার প্রাচীর মানে কি? আন্ত মানে কি বুঝো কেউ? এই আন্ত মানে কি? ম্যাম কি বলেন বুঝলাম আন্ত না, মানে আরেকবার বলুন। ভিতর আন্ত অন্ত ম্যাম ভিতরে আন্ত। না? আন্ত মানে হলো ভিতরে। তাহলে আমাদের ভিতরে, একদম ভিতরে যে ভেন্ট্রিকুলার যে প্রাচীর আছে এই ভেন্ট্রিকুলার প্রাচীরের পশ্চাৎ ভাগ পর্যন্ত। পশ্চাৎ মানে কি? এই অগ্র আর পশ্চাৎ মানে কি বলো? অগ্র মানে কি? অগ্র মানে পশ্চাৎমুখ সামনের ভাগ। দিকে আর পশ্চাৎ মানে পিছনের ভাগ। তাহলে আমাদের এই যে ভেন্ট্রিকুলার যে ছিদ্র আছে, এই প্রাচীর আছে, এটা থেকে একদম পিছন দিকে সে চলে গেছে, পশ্চাৎ ভাগ পর্যন্ত সে বিস্তৃত। এবং যাওয়ার পরে দেখো এই যে দেখো, তাহলে এই যে দেখো সে কি করছে, এই যে চলে আসছে। হ্যাঁ, এখানে এসে দেখো ভাগ হয়ে গেছে, কিন্তু এখানে এসে কি হয়েছে? ভাগ হয়েছে। দেখা যাচ্ছে? এখানে এসে কি হয়েছে? ভাগ হয়েছে। তাহলে পশ্চাৎ ভাগ পর্যন্ত বিস্তৃত হয়ে সে দেখো ডান এবং বাম শাখায় কি হয়েছে? বিভক্ত হয়েছে। বিভক্ত হয়ে সে কি হয়েছে? পার্কিনিজি তন্তুতে মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে? এই যে এটা হলো পার্কিনিজি তন্তু। এই পার্কিনিজি তন্তুতে কি হয়েছে? মিলিত হয়ে গেছে। তাহলে পার্কিনিজি তন্তুতে মিলিত হয়ে গেছে। এবং এটা এভি নোড থেকে কি করে উদ্দীপনা গ্রহণ করে এবং ভেন্ট্রিকুলার প্রাচীরের সঞ্চালন ঘটায়। তাহলে আমরা এরপরে আমাদের 4 নম্বরে আছে হলো পার্কিনজি তন্তু। পার্কিনজি তন্তু, পার্কিনজি তন্তু। পার্কিনজি তন্তু, এটা সাধারণত আমরা দেখতে পেলাম যে এই পার্কিনজি তন্তুটা এই যে বান্ডেলকে আমরা জানি যে এটা কি বান্ডেল অফ হিজ। এই যে এখানে কি এই জায়গাটা কি বলা হচ্ছে কি, এখানে এসে কিন্তু দুটো শাখায় বিভক্ত হয়ে গেছে বান্ডেল অফ হিজ। এই বান্ডেল অফ হিজ থেকে কি উৎপন্ন হচ্ছে? পার্কিনজি তন্তু। এবং সে একটা জালক সৃষ্টি করে এবং পার্কিনজি তন্তুর মাধ্যমে কি করে, এই যে আমাদের যে উদ্দীপনা সেটা কোথায় ছড়িয়ে পড়ে? ভেন্ট্রিকুলার প্রাচীরে ছড়িয়ে পড়ে এবং দুটো কি ঘটায়? সংকোচন ঘটায়। তাহলে আমরা মোটামুটি যে আমাদের যে 4টা যে সংযোগী টিস্যু আছে আমরা শেষ করলাম। পারবো? ইয়েস ম্যাম।
এখানে দেখো তোমাদের পার্থক্য আছে এসএন এভিএন এর মধ্যে। এটা ম্যাম পড়ানোর কিছু না, নিজেরা করে নিবা। এরপর আমরা যেটা করব সেটা হলো রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের ভূমিকা। এটা আমাদের জানার দরকার, পড়াও দরকার, দুটোই দরকার আর কি। কারণ আমাদের বয়স বাড়ার সাথে সাথে প্রেশার বেড়ে যায়। অনেকে ছোটবেলায় হয়, সেটা খুবই কম, এক্সেপশনাল। আর এটা হওয়ার অনেকগুলো কারণ আছে। কারণ আমরা ছোটবেলায় কেউ মাছ খেতে ভালোবাসি না, বেশি বেশি গরুর মাংস খাই। যারা মুসলমান, হ্যাঁ এখানে তো আমরা সকল ধর্মেরই আছি, মুসলমানদের প্রিয় খাবার হলো গরুর মাংস, ঠিক কিনা? আর ফাস্ট ফুড। আমাদের প্রিয় খাবার কি? গরুর মাংস, ফাস্ট ফুড, ঠিক কিনা বলো? হুম। তো এই হ্যাঁ যে ম্যাম। এই আমাদের যে উচ্চ রক্তচাপ এবং আমাদের যে ব্লাড প্রেশার যেটা বলে, সাধারণত আমাদের রিস্ক ফুড গুলো বেশি খেলে এটা সাধারণত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং আমরা যদি শারীরিক পরিশ্রম না করি, আসলে সবকিছুর ঊর্ধ্বে হলো শারীরিক পরিশ্রম। আমাদেরকে অবশ্যই সুস্থ মানুষকে প্রতিদিন 30 মিনিট হাঁটা দরকার। যে হাঁটাটা হলো আমাদের শরীর থেকে ঘাম ঝরিয়ে দেবে। কিন্তু আমরা সেটা করি না। আর তোমরা যেহেতু ছেলে, যারা ছেলে আছে ইয়াং পার্সন, তোমরা সাইকেল চালাবে। সাইকেল কিন্তু খুব ভালো একটা ব্যায়াম। বিদেশে দেখো, প্রত্যেকটা দেশে কিন্তু, ম্যাক্সিমাম দেশগুলোতে কিন্তু কি করে, সবাই সাইকেল চালায়। হ্যাঁ, বিশেষ করে চায়নারা দেখো, আমাদের বিশ্বে কিন্তু সবচেয়ে কি একটা দরিদ্র কান্ট্রি থেকে উন্নয়নশীল কান্ট্রিতে পরিণত হয়েছে কিন্তু চীন, জাপান। কিভাবে? তারা পরিশ্রমের মাধ্যমে। হ্যাঁ, আমাদের দেখো চীনে একটা, আমি একটা আর্টিকেল পড়েছিলাম, সে আর্টিকেলে দেখেছি যে চীনের যে পুরুষেরা আছে তারা সপ্তাহে একদিন বাড়িতে যায়। কেন যায়? কারণ তার বাড়িতে গেলে সময় দিতে হবে, কারণ বাড়িতে তাদের পরিবার থেকে পরিবারকে সময় দিতে হয়, তাতে সময় চলে যায়। সময়টা যাতে কাজে লাগানো যায় সেজন্য তারা কি করেছে, তারা ঘরে ফেরে না। তাহলে বোঝো তারা কত পরিশ্রমী জাতি। কারণ তারা তাদের লাইফটাকে সেইভাবে কি করেছে, সেট করে নিয়েছে। তারা একটা রুটিন অনুযায়ী লাইফ লিড করছে এবং পরিশ্রমের মাধ্যমে তারা আজ কিন্তু উন্নয়নশীল কান্ট্রিতে পরিণত হয়েছে। তো এই যে এটা যে পরিণত হয়েছে, তাদের কিন্তু শিক্ষার অভাব, খুব একটা শিক্ষিত তাও না, কিন্তু কথা হলো তারা শ্রমের মাধ্যমে উন্নতি করেছে। তো আমরাও যদি পরিশ্রম করি তাহলে অবশ্যই আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। এই যে দেখো আমাদের যে কোভিড-19 ফার্স্ট ওদের দেশেই কিন্তু এসছে, কিন্তু ওরা কিন্তু এটাও কেটে উঠেছে। ওদের ইকোনমিক্যাল অবস্থা কিন্তু এতটাই খারাপ হয় নাই অন্যান্য দেশের তুলনায়, কারণ তারা কিন্তু পরিশ্রম করে। হুম। যত দুর্যোগই আসুক না কেন। তো যাই হোক, আমরাও পরিশ্রম করব। আমরা কি করব? অবশ্যই শারীরিক পরিশ্রম করব, কারণ শারীরিক পরিশ্রম ছাড়া সুস্থ থাকা সম্ভব নয়। আমরা যত কিছুই বলি না কেন, আমাদের এই যে ঢাকা শহরে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো, আমাদের প্রবলেম হলো আমরা শারীরিক পরিশ্রম করি না। এই যে এক কদম যাব রাস্তা, বলবো যে এই রিক্সায় যায়, তাহলে কিসে যায়? বাসে যায়। কিন্তু আমাদের যে হাঁটার অভ্যাস সেটা নেই এখনো। আগে গ্রামাঞ্চলে ছিল, এখন গ্রামাঞ্চলেও নেই। গ্রামাঞ্চলে যে নসিমন করিমন চলে আসছে, অটো চলে আসছে, দেখবা যে এগুলোতে উঠে সবাই যাচ্ছে। এই জন্য গ্রামের মানুষরা এখন বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে আমাদের যে মরণঘাতী যে ব্যাধি, একটা ব্যাধি যে আমরা যেটা বলি যে ডায়াবেটিস, ধীরে ধীরে মানুষকে নিঃশেষ করে দেয়। কারণ এই রোগটা কিন্তু অনেক মারাত্মক। এই রোগটার মেইন কারণ কিন্তু শারীরিক পরিশ্রম না করা। কারণ তুমি যদি বসে বসে থাকো, তোমার তো যে কোনো কিছু বাসা বাঁধবে, তোমার শরীরের সেল গুলো কিভাবে কাজ করবে? তাকে তো কাজ করতে দিতে হবে, তাই না? তো আমরা অন্য কোশ্চেনে চলে গিয়েছিলাম সকালবেলা। তো আমরা অবশ্যই আমরা ভেজিটেবল খাবো এবং সিজনাল ফল খাবো। অবশ্যই আমরা ফল ভালো করে ধুয়ে খাবো, ঢাকা শহরে যেহেতু আমরা থাকি। হ্যাঁ, বেশি বেশি করে খাবো, বিশেষ করে সিজনাল ফলগুলো খাবো। কারণ অন্য সিজনে ফল খাবো না। আমি যদি বলি এখন আম খাবো, যে আমটা আমি খাবো অবশ্যই মেডিসিন খাবো, এটা আমি জেনেই খাবো। কারণ তাকে প্রিজার্ভ করতে হয়েছে মেডিসিন দিয়ে। সেজন্য এখন আমার কিসের সিজন যেন, এখন আমরা জানি এখন বাজারে কি পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণে কুল পাওয়া যাচ্ছে। তারপরে কিছুদিন আগে কমলা ছিল। আল্লাহ কিন্তু এই জন্য কি করেছেন দেখো, উনি কিন্তু মেজারমেন্ট করে এক এক মাসে এক এক ফল দিয়েছেন। খেয়াল করে দেখেছো যে এক এক ঋতুতে এক এক ফল চলে আসে? কেন দিয়েছেন? কারণ এটা আমাদের শরীরের জন্য প্রয়োজন। কারণ উনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। কারণ ওনার মতো ভালোবাসে কেউ বাসে না। আমি তো কৃপণ, ধরো তোমাদেরকে ভালোবাসি কম, মার্কস দেই কম, কিন্তু উনি কিন্তু কৃপণ না। উনি চাইলেই সবকিছু দিয়ে দেয় তোমাদেরকে। তো যাই হোক, আমরা ওনার কাছে যাবো। হ্যাঁ, আমরা যে যে নামে ডাকি না কেন তাকে। তো আমাদের এখন নেক্সট হলো আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের ভূমিকা। তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের যে ভূমিকা আমরা এটা জানবো। এবং তার আগে আমরা যেটা জানবো, একটু আগে নওশিন বলেছিল যে ম্যাডাম, হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টল। এই দুটো জিনিস আমাদের জানা খুবই দরকার এটা জানার জন্য। তো আমিও আবার রিপিট করলাম। তো আমরা এখন
রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের ভূমিকা। রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের ভূমিকা। আসলে রক্তচাপ কি? রক্তচাপ কি? আমরা জানি যে চাপ মানে কি, কাউকে কি এরকম করে চেপে ধরা? হ্যাঁ, এটাই হলো চাপ। কাউকে কাজের প্রেশার দেওয়া। তোমাদের বেশি বেশি পড়াশোনা, তোমাদেরকে বলবো যে আজকে এগুলো 4টা টপিক দিলাম, এই 4টা টপিক পড়ে আসবা, না হলে কিন্তু নেক্সট ক্লাসে পানিশমেন্ট দিব। এটা কি চাপ? হ্যাঁ, তোমরা তো সবাই কিসে পড়ো, কেমিস্ট্রিতে না ফিজিক্সে চাপ পড়ো? হ্যাঁ, ফিজিক্স। কোন সাবজেক্ট? ফিজিক্সে চাপ পড়েছো তাই না, প্রেশার যেটা ইংলিশে বলে। তাহলে এই যে প্রেশার, হ্যাঁ, এই প্রেশারটা কি? এটা প্রেশার কি? চাপ দেওয়াটাই প্রেশার, তাই না? আচ্ছা, তোমরা যদি ফিজিক্সে মনে আছে তাহলে ফিজিক্সে অবশ্যই পড়েছো। আসলে আমরা আমরা জানি যে রক্ত কোথায় দিয়ে যায়? রাস্তা দিয়ে যায়, তাই না? রক্ত কোথায় দিয়ে যায়? আমার শরীরে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যায়। কেমন রাস্তা এটা জানো? এই রক্ত কিসের মধ্যে দিয়ে যায় আমরা কি জানি? রাস্তা ধমনী। দিয়ে যায়, তাই না? আমাদের যে সায়দাবাদ ওই যে ওয়াটার যে প্লান্ট আছে এখান থেকে, হ্যাঁ, আমাদের সায়দাবাদ যে ওয়াটার যে প্লান্ট আছে বা বুড়িগঙ্গা থেকে যে পানিগুলো আসছে আমাদের, পরে সায়দাবাদের রিফাইনারি হয়ে আমাদের এখানে আসছে, তো এই যে পানিগুলো যে আমাদের আসছে, এই পানিগুলো কিসের মাধ্যমে আসছে? রাস্তা দিয়ে আসছে? হুম, না পাইপের মাধ্যমে আসছে? পাইপ দিয়ে আসছে, তাই না? লাইনের মাধ্যমে আসছে। তো আমাদের সেরকম রক্ত আমাদের শরীরে কিসের নালীর মাধ্যমে দিয়ে যায়। তো আমাদের এই যে রক্ত, হ্যাঁ, রক্ত রস তো ঠিক আছে। তো আমাদের রক্ত কিসের মধ্যে দিয়ে যায়? রক্ত নালীর ভিতর দিয়ে যায়। এবং যখন রক্ত নালীর ভিতর দিয়ে যায়, যাওয়ার সময় রক্ত কি করে? সে একটু দুষ্টামি করে। রক্তনালীর ভিতর দিয়ে রক্ত যখন প্রবাহিত হয়, তখন আমাদের প্রাচীরে কি করে? একটা চাপ দেয়। হ্যাঁ, সে চাপটা দেওয়ার জন্য আমি তাকে জায়গা করে দেই। যে পার্শ্ব চাপ প্রয়োগ করে তাকেই বলা হয় রক্তচাপ। বোঝা গেছে? তাহলে রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় যে পার্শ্ব চাপ প্রয়োগ করে তাকেই বলা হয় কি? রক্তচাপ। তাহলে আমরা এই যে আমাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার আছে, আসলে সে কিন্তু তাকে না ঠকালে সে চাপ দেয় না। আমি তো একটু আগে বললাম যে সে, তার যখন সমস্যা হয় তখনই সে চাপ দেয়। সে কেন চাপ দেয়? আমি তো বললাম যে আমাদের অনিয়মতান্ত্রিক লাইফ, বিশেষ করে আমরা আমাদের খাদ্যাভ্যাস এটা এবং আমাদের এই যে ঘুমানো, আমরা অনেকেই কি করি? আমরা রাতে জেগে থাকতে অনেক ভালোবাসি, আমাদের রাত জাগতে খুব ভালো লাগে। কিন্তু এটা আমার ভবিষ্যৎ, ওই যে গরু মার্কা ঢেউটিনের একটা অ্যাড হয় টিভিতে, খেয়াল করেছো কখনো? যে তোমার ভবিষ্যৎ অন্ধকার, এরকম অ্যাড দেখেছিলা কেউ? এই অ্যাডটা ইয়েস ইয়েস মিস। দেখেছো? ম্যাম। হ্যাঁ, তো এইরকম আমাদেরও, আমরা যদি এরকম লাইফ লিড করি, আমরা যদি সারা রাত জেগে থাকি, দিনের বেলা ঘুমাই, তো আমাদেরও ভবিষ্যৎ অন্ধকার। আমরাও যদি বেশি বেশি ফাস্ট ফুড খাই এবং রিচ ফুড খাই, তাহলে আমাদের ভবিষ্যৎ সব দিক থেকে অন্ধকার। এখন আমরা বুঝতে পারছি না, এখন আমরা তরুণ আছি, কিন্তু যখন আমাদের শরীরে ধীরে ধীরে ইমিউনিটি কমে যাবে, কারণ বিধাতা রাতের বেলা দিয়েছেন ঘুমানোর জন্য। রাতের, উনি আমাদের চেয়ে একটু আগে বলেছি যে অনেক বেশি বোঝেন এবং আমাদেরকে অনেক ভালোবাসে। তোমরা খেয়াল করে দেখবে যে রাতে অনেক দূরে একটা শব্দ হয়েছে, সেই সাউন্ডটাও শোনা যায় যদি আমি রাতে জেগে থাকি। কিন্তু দিনের বেলা কিন্তু শোনা যায় না। আর দিনের বেলা চারিদিকে এমনি অনেক সাউন্ড হয়, এই জন্য শোনা যায় না। তো এই কারণে অবশ্যই রাতে আমাদের ঘুমাতে হবে, না হলে উনি বিধান করে দিতেন যে তুমি যে কোনো সময় ঘুমিয়ে যাবে। হ্যাঁ, কোনো ম্যাম, রাত দিন নেই। বলো, বলো এটাও নসি। বলা হয়েছে যদি দিনের বেলা সকালবেলা ঘুমায় থাকো তাহলে তার রিজিক কমে যায়, কারণ সকালবেলা আল্লাহ রিজিক ডিস্ট্রিবিউট করে। হ্যাঁ, সেটা তো আছে, এগুলো তো ধর্মের অনেক কথা। তো এত ধর্মের কথা বললে তো তোমরা বলবা যে ম্যাডাম ধর্ম ক্লাস নিচ্ছে। তো যাই হোক, আমার যেহেতু কিছুটা রিলেটেড চলে আসছে, সেই জন্য বলছি তোমাদেরকে, আমরা অবশ্যই আমাদের যে বিধান আছে, আমরা বিধান অনুযায়ী অবশ্যই লাইফ লিড করবো। কারণ আমরা জানি আমাদের সিস্টেম হলো রাতে ঘুমানো, দিনের বেলা জেগে থাকা, কিন্তু আমরা পুরোটাই উল্টাটা করি। আমরা এখন থেকে সেটা পরিবর্তন করবো শুধু আমার নিজের জন্য। কারণ কোনো কিছু হারিয়ে গেলে আর কিচ্ছু করার থাকে না।
আমার যদি একটা অঙ্গ হারিয়ে যায় আমি আর ফিরিয়ে আনতে পারবো না, যত চেষ্টাই করি না কেন, ডক্টররা যত কিছু বলুক না কেন, এটা সম্ভব নয়। কারণ সেটা উনি আল্লাহ যেটা দিয়েছেন, যেভাবে তৈরি করে দিয়েছেন, আমরা যত অন্য কিছু দিয়ে পাত দিয়ে তৈরি করি না, আমরা একটা টিউব দিয়ে তৈরি করি, যে প্লাস্টিক দিয়ে তৈরি করি, এটা আসলে ওইভাবে ইফেক্টিভ হয় না। তো যাই হোক, তো আমাদের রক্তচাপ কি? রক্তচাপ হলো আমাদের রক্ত যখন নাড়ির ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যে পার্শ্বচাপ প্রয়োগ করে, সেটাকে বলা হয় রক্তচাপ বা ব্লাড প্রেশার। তাহলে পরীক্ষায় যদি আসে যে রক্তচাপ বা ব্লাড প্রেশার কি আমরা পারবো? হ্যাঁ পারবো। জি ম্যাম, ইনশাল্লাহ পারবো। কি? হ্যাঁ, এটা পরীক্ষা আসে, 2 মার্কসের জন্য আসে অনেক সময়। তাহলে আমরা দেখলাম যে আমাদের রক্তচাপ কি, আমরা দেখেছি যে আমাদের হৃৎপিণ্ডের যখন ভেন্ট্রিকল যখন সংকুচিত হয়, সংকুচিত হওয়ার সময় আমাদের ধমনীর সংকোচনের ফলে কি হয়, রক্ত আমাদের ধমনীর মধ্য দিয়ে আমরা জানি যে সে থাকে প্রবাহিত হয়, মানে তার চলাটা কি থাকে, প্রবাহমান থাকে, সে চলাচল করে। এবং যখন ভেন্ট্রিকলটা সংকুচিত হয়, সংকুচিত অবস্থায় কিন্তু রক্তচাপটা কি থাকে, বেশি থাকে। আর যখন এই যে রক্তচাপটা সংকুচিত, ভেন্ট্রিকলের সংকুচিত অবস্থায় রক্তচাপ যখন বেশি থাকে, তখন এই চাপটাকে বলা হচ্ছে সিস্টোলিক চাপ। আর অন্যদিকে যখন ভেন্ট্রিকলের প্রসারণের ফলে রক্তচাপ যখন কমিয়ে যায়, মানে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে, তখন একে বলা হচ্ছে ডায়াস্টোলিক চাপ। পরীক্ষা এটাও আসে, সিস্টোলিক চাপ কি? চাপ কি? ডায়াস্টোলিক চাপ কি? চাপ কি? তাহলে আমরা সিস্টোলিক চাপ দেখলাম যে ভেন্ট্রিকলের যখন সংকোচন হয়, সংকোচনের ফলে রক্তচাপটা কি থাকে, রক্তচাপ যখন বেশি থাকে, হ্যাঁ, ভেন্ট্রিকলের সংকোচন অবস্থায় রক্তচাপ যখন বেশি থাকে, তখন তাকে বলা হচ্ছে সিস্টোলিক চাপ। এবং ভেন্ট্রিকলের যখন প্রসারণ হয়, প্রসারণ অবস্থায় যখন রক্তচাপ একদম নিম্ন পর্যায়ে নেমে আসে, তখন তাকে বলা হচ্ছে ডায়াস্টোলিক চাপ। তাহলে আমাদের এই 3টা সংজ্ঞা কি ব্রেনে সেভ হয়েছে সবার? সিস্টোলিক চাপ, ডায়াস্টোলিক চাপ এবং রক্তচাপ। ইয়েস ম্যাম। আমি তোমাদের অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দিই। কেমন লাগছে? এত গরম লাগছে আজকে, ফ্যান চলছে তাও গরম লাগছে। মিস হঠাৎ করে অনেক গরম পড়ে গেছে। হ্যাঁ, অনেক গরম লাগছে, মানে মনে হচ্ছে যে আমি পুরা ঘেমে গেছি এরকম। আরে লিংক কপি না হয়ে ইয়ে হয়ে গেল, ওপেন হয়ে গেল হঠাৎ আপনি করে যে অনেক। ছবিটা আঁকছেন এটা একটু গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ বাবা, যে ছবিটা ও আঁকছেন তোমার, এটা একটু গ্রুপে দিবেন। আমার একটু ঘোলা আসতেছে স্ক্রিনে। আচ্ছা ছবি আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আর তোমরা সবাই গুগল ক্লাসরুমে অ্যাড হবে, তারা গুগল ক্লাসরুমে কোডটাও দিয়ে দে। ম্যাম যখন এসএ নোট নষ্ট হয়ে যাবে তখন এবি নোট আবার চালু হয়, ঠিক হয়, কাজ করবে না? কাজ করবে, কিন্তু আসলে তো কারো ওটা কিছুটা হেল্প করে আর কি তোমাকে ইয়ে করতে, কিন্তু একটা জিনিস নষ্ট হয়ে গেলে তো তোমার অবশ্যই প্রবলেম হবে। হ্যাঁ, সে তো কাজ করবে, কারণ তার স্ট্রাকচার ওটার মতো এবং কাজটাও প্রায় সেম আর কি। আচ্ছা আমি তোমাদের হলো গুগল ক্লাসরুমে কোডটা দিয়ে দিই। আর এই ছবিটাও তোমাদের গ্রুপে দিয়ে দিব। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা যেটা শিখলাম, এটা গুগল ক্লাসরুমে ছবিটা দিয়ে দেই, সেটাই ভালো। ঠিক আছে, আমি গুগল ক্লাসরুমে ছবিটা দিয়ে দিব, সবাই গুগল ক্লাসরুমে অ্যাড হবা। আচ্ছা তুমি গুগল
দিয়ে দাও, গ্রুপে কোড দিয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ? তাহলে ঠিক আছে, আমি তোমাদের ইয়াতে ছবিটা দিয়ে দিচ্ছি এবং গুগল ক্লাসরুমে কোডটাও দিয়ে দিচ্ছি এক্ষুনি। ওকে, আল্লাহ হাফেজ। ম্যাম লিঙ্কটা আসসালাম। দিলেন না? আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ বাবা, ম্যাম অ্যাটেন্ডেন্স লিঙ্ক। অ্যাড্রেস লিংক দিয়েছি তো, তুমি পাও নাই? আচ্ছা দিচ্ছি আবার, ওই যে দিয়েছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, হ্যাভ আ গুড ডে।